ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করলে খুন হওয়ার আশঙ্কা সৌদি যুবরাজের। S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষার কথা জানালো তুরস্ক। কানাডার পার্লামেন্ট উইঘুর নির্যাতনকে গণহত্যা আখ্যা দিয়েছে। যুদ্ধে যেতে যাচ্ছেন না আর্মেনীয় সেনা সদস্যরা। রোহিঙ্গা সংকটে আরও ৬০ কোটি মার্কিন ডলার তহবিল ঘোষণা। কোনো বিদেশি উৎস থেকে কখনো অর্থ গ্রহণ করেনি বলছেন বাইডেন। আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতে ৫,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলছেন পুতিন। চীন নোংরা, ভারত ও রাশিয়ার বাতাস দূষিত, ট্রাম্পের দাবি। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বাইডেনের শেষ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি আমেরিকান ধনকুবের সেইম সাবান বলেছেন, সৌদি যুবরাজ তাকে কথা বলেছেন। সৌদি যুবরাজের উদ্ধৃতি করে সাবান বলেন, প্রতিবেশী বাহরাইন ও সংযুক্ত আমিরাতের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি তিনি, কারণ এমনটা করলে ইরান, কাতার এবং নিজের লোকেরাই তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করছেন মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান ও সাবানের মধ্যে কবে বৈঠক হয়েছে বা কোন অনুষ্ঠানে তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন তা জানায়নি হেরিটেজ। তবে সাবান বুধবার ফ্লোরিডায় জো বাইডেন ও কমলা হ্যারিসের আয়োজনে এক অনুষ্ঠানে সৌদি যুবরাজের মনোভাব তুলে ধরেন। এর আগে গত ২রা অক্টোবর ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজ একটি প্রতিবেদন জানায়, ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কারণ এজন্য তাকে অনেক চড়া মূল্য দিতে হবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তার দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে তার বাবা বাদশাহ সালমান, কেননা ২০০২ সালের আরব পিস ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখেই আরব ইসরায়েল শান্তি অর্জনের ব্যাপারে আগ্রহী বাদশাহ সালমান। আর দ্বিতীয় কারণ হচ্ছে সৌদির ধর্মীয় কাঠামোতে থাকা চরমপন্থী মৌলবাদীদের ভয়, কারণ সৌদি সমাজে বেশ শক্তিশালী এই গোষ্ঠী। এসব কারণেই মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সৌদি যুবরাজ। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে কেনা S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্ক। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তাদের সেনাবাহিনী। $2.5 বিলিয়ন কেনা ওই রুশ সমরাস্ত্রটি গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়। চলতি সপ্তাহে এই ব্যবস্থা পরীক্ষা চালানোর কথা ছিল দেশটির। এর আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগরের ওই এলাকার নৌযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা S-400 পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে F-35 জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির ওপর অবরোধের আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র। সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নির্যাতন, নিপীড়ন এবং নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়েছে কানাডার পার্লামেন্টারি সাব কমিটি। উইঘুর মুসলমানদের নির্যাতনের কারণে গত বছর বুধবার বেইজিংয়ে শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও আহ্বান জানায় কমিটি। হাউস অব কমন্সের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সাব কমিটি জানায়, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুরদের বন্দি শিবিরে আটক রাখা হয়েছে। তারা নানা ধরনের নৃশংসতার শিকার হচ্ছেন, যাদের অধিকাংশই মুসলমান। সাব কমিটি দ্ব্যর্থহীনভাবে জিনজিয়াংয়ে উইঘুর এবং তুর্কি মুসলমানদের উপর চীনের নির্যাতনের নিন্দা জানিয়েছে। এতে ক্ষমতাসীন লিবারেল পার্টি সহ কানাডার 3টি রাজনৈতিক দলই একাত্মতা প্রকাশ করেছে। 2018 এবং 2020 সালে উইঘুর নির্যাতন নিয়ে আন্তর্জাতিক তদন্তের 2টি প্রতিবেদনই সাব কমিটির সামনে উত্থাপন করা হয়। তথ্য প্রমাণ বিশ্লেষণ করে কমিটি জানায়, উইঘুরদের বিরুদ্ধে চীনের নির্যাতন জাতিসংঘের জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা শামিল। চীন সরকার গণহত্যার নিন্দা জানানোর জন্য কানাডার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সাব কমিটি। কমিটি জানিয়েছে, চীনা কমিউনিস্ট সরকারের প্রতি তারা নিন্দা জ্ঞাপন করেছেন। এছাড়া চীন সরকার যাতে জিনজিয়াংয়ের উইঘুর বন্দিশালায়
পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয় তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পরামর্শ দিয়েছে সাবকমিটি। উইঘুরদের বিরুদ্ধে চীনা নির্যাতনকে গণহত্যা হিসেবে আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে কানাডার মুসলিম সহযোগিতা সংস্থা জাস্টিস ফর অল কানাডা টিম। সম্প্রতি কয়েকদিনের বিরোধী নাগোর্নো কারাবাখে আজেরি সেনাবাহিনীর আক্রমণের মুখে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর্মেনীয় বাহিনীর। এতে ইয়েরেভানের 543তম রেজিমেন্টের সেনা সদস্যরা যুদ্ধে যেতে যাচ্ছেন না। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আজভিশন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনীয় সেনাবাহিনীর রিজার্ভ ইউনিটের 543তম রেজিমেন্টের সেনা সদস্যরা নাগোর্নো কারাবাখে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আর্মেনিয়ার কর্তৃপক্ষ গ্রামবাসীদের সংঘাতে জড়িয়েছে। কিছু গ্রামবাসী যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা তাদের সন্তানদের যুদ্ধ থেকে প্রতিরোধের জন্য যুদ্ধরত অঞ্চলগুলোর সড়কগুলোর সঙ্গে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এছাড়া হাদ্রুতের উত্তরে আগদারার 5ম ডেস্ট্রয়ার রেজিমেন্টের প্রতিরক্ষা অঞ্চলে সেনা সদস্যদের অস্ত্র রেখে এবং পিছু হটতে তাদের আত্মীয়স্বজন এবং পরিচিতজনরা আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে আর্মেনীয় ওই ইউনিট তাদের খাদ্য, জ্বালানি, গোলাবারুদ স্বল্পতার কথা জানিয়েছে। এর আগে কারাবাখের জাব্রাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনিয়ার সেনাবাহিনীর 556 রেজিমেন্ট। যুদ্ধরত ওই অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে যায়। এছাড়া মঙ্গলবার রাত থেকে আগদারা, ফুজলি, জাব্রাইল, গুবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, রোহিঙ্গাদের সহায়তায় আরও 60 কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক প্রতিক্রিয়ার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। বৃহস্পতিবার যৌথভাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল দাতা সম্মেলনে মানবিক সহায়তা হিসেবে এ অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সহিংসতা শুরুর পর সীমান্ত পেরিয়ে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এছাড়া আগে থেকেই আশ্রয় নেওয়া আরও 4 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে কক্সবাজার। 2017 সালের আগস্টে শুরু হওয়া এই সহিংসতার পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলে মোট প্রায় 2.8 বিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করছে। বাংলাদেশে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে পাওয়া 700 মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন প্রতিশ্রুতির বাইরে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মিয়ানমার বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তায় 2020 সালের জন্য 100 কোটি ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য ধরা হলেও তার অর্ধেক অর্থ না পাওয়ায় এই সম্মেলনের আয়োজন করা হয়। রোহিঙ্গা শরণার্থী এবং অভ্যন্তরীণ অন্যান্য বাস্তুচ্যুতদের মিয়ানমার বা তাদের নিজস্ব পছন্দ মতো জায়গায় স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্ষণ পূর্ণাঙ্গ সমাধান, যা রোহিঙ্গা জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় চায়। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন বলছেন, আমি জীবনে কখনো বিদেশি উৎস থেকে কোনো অর্থ গ্রহণ করিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চূড়ান্ত বিতর্ক চলাকালে এমন মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। মার্কিন নির্বাচনের চূড়ান্ত প্রচারণার দিনগুলোতে বাইডেনের বিরুদ্ধে বারবার এমন দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ করতে দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মনে করি আমেরিকার জনগণের কাছে এ ব্যাপারে আপনার ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এদিকে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে 2,20,000 আমেরিকানের মৃত্যু হওয়া তাকে পুনর্নির্বাচনে অযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করতে হবে। নির্বাচনের মাত্র 12 দিন আগে শোডাউনের উদ্বোধনী বক্তব্যে বাইডেন বলেন, এত লোকের মৃত্যুর জন্য দায়ী করা কারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়। বাইডেন বলেন, প্রেসিডেন্টের এখনও এ ব্যাপারে কোনো ব্যাপক পরিকল্পনা নেই। করোনা ভাইরাসের মৃত্যুর ডার্ক উইন্টার থামাতে ট্রাম্পের কোনো পরিকল্পনা না থাকার অভিযোগ তুলে বাইডেন তার বক্তব্যে বলেন, অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় বেশি লোকের মৃত্যু হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে দুই পক্ষের অন্তত 5,000 মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক আলোচনায় তিনি জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই প্রতিদিন যোগাযোগ রাখছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নাগোর্নো কারাবাখের স্বাধীন প্রশাসন যুদ্ধে ক্ষয়ক্ষতির একটি হিসেব দিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত 874 জন সেনা এবং 37 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র নাগোর্নো কারাবাখে। আজারবাইজান জানিয়েছে সেখানে 61 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তবে তাদের তরফ থেকে সেনা মৃত্যুর কোনো সংখ্যা জানানো হয়নি। আর্মেনিয়া কিছুদিন আগে জানিয়েছিল যুদ্ধে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুতিন বলছেন, তার কাছে যা খবর তাতে অন্তত 5,000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কারণ দুই দেশেই যুদ্ধবিরতি মানতে চাইছে না। দুপক্ষেই হতাহত ব্যাপক প্রাণ হারাচ্ছে। প্রত্যেক পক্ষেরই 2,000-এর বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে বলছেন তিনি। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরই মধ্যে সংঘাতে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে শেষ নির্বাচনী বিতর্কে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার সাফাই গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীনের দিকে দেখুন, দেশটি খুবই নোংরা। ভারত ও রাশিয়ার দিকে দেখুন, সেখানকার বাতাস দূষিত। আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গেছি কারণ এর নামে আমাদের হাজার হাজার কোটি ডলার নেওয়া হচ্ছিল, কিন্তু অন্যায় আচরণ করা হচ্ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি খবর জেনেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। গত বছর আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানায় তারা আর ওই চুক্তি মানবে না। প্যারিস চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ওই চুক্তির জন্য আমি হাজার হাজার কোম্পানির ক্ষতি করতে পারবো না, লাখ লাখ চাকরির সুযোগও নষ্ট করতে পারবো না। তেমন করলে খুবই অন্যায় হবে। বৃহস্পতিবার ছিল প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কের শেষ দিন। এদিনের বিতর্কে কোভিড মহামারী, জলবায়ু চুক্তি, বর্ণবাদ নিয়ে কথা বলেন ট্রাম্প ও বাইডেন। করোনা পরিস্থিতিতে তারা একে অপরের সঙ্গে করমর্দন করেননি। এর আগেও ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন ট্রাম্প। প্রথম বিতর্কেও তিনি বলেছিলেন, ভারতে যতজন করোনায় আক্রান্ত হয়েছে বলে দেখানো হচ্ছে তা সত্যি নাও হতে পারে। ভারত যেভাবে মহামারী মোকাবেলা করছে তারও সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন তাদের সবশেষ টেলিভিশন বিতর্কে করোনা ভাইরাস সহ অন্যান্য বিষয়ে পরস্পরকে আক্রমণ করে বক্তব্য করেছেন। তবে এবার এক প্রার্থীর কথা বলার সময় প্রতিপক্ষের মাইক্রোফোন বন্ধ রাখার কারণে প্রথম বিতর্কের চেয়ে অনেক বেশি সভ্য আচরণ করেছেন দুই প্রার্থী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে জো বাইডেন বলেন, আমেরিকার 2 লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না, তার দেশের প্রেসিডেন্ট হিসেবে থাকার কোনো অধিকার নেই। করোনা মহামারী মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি আবার লকডাউনের পক্ষে নন। লকডাউন নয়, ভাইরাসকে বন্ধ করতে হবে। করোনা ভাইরাসকে নিয়েই মার্কিনরা বাঁচতে শিখেছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে জো বাইডেন ট্রাম্পকে বর্ণবাদী হিসেবে অভিযুক্ত করলে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আমেরিকার ইতিহাসে আব্রাহাম লিঙ্কনের পর কৃষ্ণাঙ্গদের জন্য তার মতো এত বেশি কাজ আর কোনো মার্কিন প্রেসিডেন্ট করেনি। বিতর্কে আমেরিকার পররাষ্ট্র নীতি নিয়েও আলোচনা হয়। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো। এ সময় বাইডেন বলেন, তিনি শুধু ছবি তোলার জন্য কিমের সঙ্গে সাক্ষাৎ করবেন না, বরং কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার পূর্ব শর্ত দিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের পুঁজি বিনিয়োগ সংক্রান্ত বিতর্ক তোলার চেষ্টা করলে বাইডেন বলেন, ইউক্রেন নিয়ে যদি কেউ বিপদে পড়ে থাকে সে ট্রাম্প, আমি নই। জো বাইডেন ওবামা কেয়ারকে শক্তিশালী করে ওষুধের মূল্য কমানো এবং জনগণের স্বাস্থ্যসেবা সুলভ করার পরিকল্পনার কথা বলেন। ট্রাম্প জানান, তিনি আইন করে ওবামা কেয়ার বিতর্কিত বিষয় বাতিল করতে পেরেছেন। ওবামা কেয়ার বাতিল করে আরেকটি ভালো স্বাস্থ্যসেবা আইন চালু করার পরিকল্পনার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।